তোমরা যারা ফোর্থ সেমিস্টার জেনারেল কোর্সে অর্থাৎ পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের সবাইকে এই সাবজেক্টটা নিতে হবে। তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, তোমরা অনেকেই ভাবছো আমার তো মেন সাবজেক্ট বাংলা নেই, তাহলে আমাকে এখানে এই সাবজেক্টটা নিতে হবে। তোমরা যারা এই ভাবনা নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, তোমরা কিন্তু মস্ত বড় ভুল করছো। তোমরা বলবে স্যার কেন? তো এই ব্যাপারটা আমি তোমাদের কাছে একটু স্পষ্ট করে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শোনো, ভিডিওটাকে স্কিপ করো না, ভালো করে শোনো, না হলে কিছুই বুঝতে পারবে না। তো এই ব্যাপারটা হচ্ছে, এটা তোমাদের কম্পালসারি বাংলা। তোমরা দেখবে যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, আমার আগের সাজেশন বাংলা মেন সাজেশন এবং L2 কিছু উত্তরগুলো দিয়েছিলাম, তোমরা যারা ওই ভিডিওগুলো দেখেছো, তোমরা দেখবে নিশ্চয়ই বুঝে গিয়েছো। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন এসছো, তো তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, কম্পালসারি বাংলা মানে তোমরা যারা জেনারেল কোর্সে পড়াশোনা করছো অর্থাৎ পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের সবাইকে এই সাবজেক্টটা নিতে হবে। এবং আরেকটু ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি মেন সাবজেক্ট নিয়েছো ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান, তোমার মেন সাবজেক্ট বাংলা নেই, তুমি মেন সাবজেক্ট নিয়েছো ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান, সেক্ষেত্রেও তোমাকে এই সাবজেক্টটা, এই বাংলা কম্পালসারি সাবজেক্টটা পড়তে হবে। অর্থাৎ পাস কোর্স নিয়ে যারাই বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, তোমাদের সবাইকে এই সাবজেক্টটা পড়তে হবে। এবং এই সাবজেক্টটা তোমাদের ওই মার্কশিটে পরীক্ষাটা হবে। অর্থাৎ তোমরা যে থার্ড সেমে ইংরেজি পরীক্ষাটা দিয়েছিলে ওই মার্কশিটে, সেম ওই রকমই এই ক্ষেত্রে তোমাদের ইংরেজিটা পরিবর্তন হয়ে যাবে বাংলা। তো এই বাংলাটা তোমরা যেমনি থার্ড সেমে ওই মার্কশিটে দিয়েছিলে 30টা MCQ সেই গোল করে করে, সেই সেম ওই রকমই এটা বাংলাটা তোমাদের ওই রকমই এমসিকিউ থাকবে 30টা, ওই মার্কশিটে পরীক্ষাটা হবে, ওই গোল করে করে পরীক্ষাটা দিতে হবে তোমাদের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরেও কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, ডাউট থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই কমেন্টে উত্তর দিয়ে দেবো। তো এর আগে আমি তোমাদের কম্পালসারি বাংলা দুটি ভিডিও এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা আমার এখনও ওই ভিডিওগুলো দেখোনি, তো আমি এই ভিডিওটা শেষে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, নোট, সাজেশন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করি। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আজকে আমি তোমাদের কম্পালসারি বাংলার এটা পেপার করেছে CCL2, তোমাদের কম্পালসারি বাংলা আরেকটা বনলতা বনলতা সেন থেকে, যেই বনলতা সেন জীবনানন্দ দাশ এই কবিতা থেকে কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করে দেবো। তো দেখে নাও। তো এই বনলতা সেন জীবনানন্দ দাশের লেখা, এটা জীবনানন্দ দাশের 1899 থেকে 1954 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো তোমরা কবি পরিচিত একটু পড়ে নিও। এবং এই কবিতা এই কবিতাটা তোমরা কিন্তু ভালো করে কয়েকবার রিডিং পড়ে নেবে। রিডিং কেন পড়ে নেবে তো আমি তোমাদেরকে একটু পরে বলছি। তোমাদের যখন প্রশ্ন এবং উত্তরগুলো দেখাবো, তখন তোমরা বুঝতে পারবে যে কেন আমি বলছি যে তোমরা এগুলো ভালো করে কয়েকবার রিডিং পড়ে নেবে। মুখস্থ করে নিতে ভালোই হয়, তোমরা কয়েকবার রিডিং পড়ে নেবে, তাহলেই হয়ে যাবে। তো দেখে নাও, প্রথমে যেই প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে, বনলতা সেন কবিতাটি কবির নাম কি? জীবনানন্দ দাশ। বনলতা সেন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বনলতা সেন কাব্যগ্রন্থের নাম বনলতা সেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল ড্যাশ বনলতা সেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে নাটোরের। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার সাবস্তির কারুকার্য। পরের লাইনটি কি? অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা। বনলতা সেন জীবনানন্দর কত সংখ্যক কবিতা? 53 সংখ্যক কবিতা বনলতা সেন কবিতাটি। বনলতা সেন কাব্যগ্রন্থের প্রকাশকাল 1942 খ্রিস্টাব্দে। 1942, এটা মনে হয় 1942 খ্রিস্টাব্দে। চার পাশের জীবন প্রবাহে কবি কিসের সঙ্গে তুলনা করেছিলেন? সমুদ্রের ঢেউ এর সঙ্গে। কবি কবিতায় কোন কোন রাজার রাজত্বকালের উল্লেখ করেছেন? বিম্বিসার ও রাজা অশোক। এই কবিতার যে শর্ট কোশ্চেনগুলো আলোচনা করছে, এইগুলো তোমরা খাতায় লিখে নিও, MCQগুলো তোমরা খাতায় লিখে নিও এবং ভিডিওটা কয়েকবার শুনে নিও এবং এটা খাতায় লিখে নিও, তাহলে তোমাদের দেখবে প্রায় মুখস্থ বা মনে থেকে যাবে। এবং 9 নম্বর দেখলাম, কবি বনলতা সেনের চোখকে কোন উপমা ভূষিত করেছিলেন? পাখি নীড়ের মতো চোখ। অর্থাৎ বনলতা সেনের চোখকে পাখি নীড়ের মতো, অর্থাৎ পাখির বাসার সঙ্গে তুলনা করেছিল। তো এগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এগুলা তোমাদের যে ওই লাইন তুলে প্রশ্ন এসছে, সেই জন্য আমি তোমাদের বলেছি যে কয়েকবার রিডিং পড়ে নেবে, তাহলে তোমাদের যে লাইন তুলে প্রশ্নগুলো দিচ্ছে না, এগুলো তোমাদের পারবে। তো 10 নম্বর দেখে নাও, জীবনানন্দ দাশের জন্মসাল 1899 খ্রিস্টাব্দে। এটা তোমাদের আমি প্রথমেই বলে দিয়েছি। এবং 11 নাম্বার, বিম্বিসারের কথা উল্লেখ রয়েছে কবিতায়, তিনি কোথাকার রাজা ছিলেন? মগধ।
অর্থাৎ বিম্বিসার মগধের রাজা ছিলেন। বনলতা সেন কবিতাটি কোন ছন্দে রচিত? মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবৃত্ত ছন্দে। এবং 13 নাম্বার, কোন কাব্যের জন্য জীবনানন্দ দাশ রবীন্দ্র পুরস্কার পান? বনলতা সেন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পান। বনলতা সেন কবিতায় মূলত কবির কোন ভাবনার পরিচয় পাওয়া যায়? প্রেম ভাবনায় পরিচয় পাওয়া যায় বনলতা সেন কবিতায়। সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে প্রেম, প্রেম ভাবনা। 15 নাম্বার, শ্রাবস্তী কি? শ্রাবস্তী নাগরী অর্থাৎ নগর। শ্রাবস্তী একটি হলো নগর। 16 নাম্বার দেখো নাও, সব পাখি ঘরে ফিরে কার লেখা, কোন কবিতার চরণ? জীবনানন্দ দাশের লেখা, বনলতা সেন। 17 নাম্বার দেখো নাও, চারিদিকে জীবনের সমুদ্র সাফেন কোন অলঙ্কার? রূপক অলঙ্কার। এক্ষেত্রে রূপক অলঙ্কার ব্যবহার করা হয়েছে। সবুজ ঘাসের দেশ কিসের দ্বীপ আছে? দারুচিনি দ্বীপ। অর্থাৎ সবুজ ঘাসের দ্বীপ দারুচিনি দ্বীপ আছে। সবুজ ঘাসের দেশ দারুচিনি দ্বীপ। এবং 19 নাম্বার দেখে নাও, বনলতা সেন কবিতায় স্তবক সংখ্যা কটি? 3টি। এক্ষেত্রে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, আমি দেখবে তোমাদের এই প্রত্যেকটা তোমাদের যে 10টা কবিতা আছে L2 এই প্রত্যেকটা কবিতার স্তবক সংখ্যা, প্রথম লাইন, শেষ লাইন, কবি এবং কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এগুলো নিয়ে একটা ভিডিও করে দিয়েছি। তোমরা যারা আমার এখনও ওই ভিডিওটা দেখোনি, আমি এই ভিডিওটা শেষে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমি একটা প্লেলিস্ট করে দিয়েছি, ওই প্লেলিস্টটা আমি এই ভিডিওটা শেষে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তাহলে তোমাদের অনেকটাই সাহায্য হয়ে যাবে। তো 20 নাম্বার দেখে নাও, কবিতায় উল্লেখিত বনলতা সেন আসলে কে? কবির মানস লক্ষ্মী। বনলতা সেন হলো কবির মানস লক্ষ্মী। এবং 21 নাম্বার দেখে নাও, বনলতা সেনের চুলকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? অন্ধকার বিদিশার নেশা। বনলতা সেনকে তুলনা করেছে, বনলতা সেনের চুলকে কবি অন্ধকার বিদিশা নেশার সঙ্গে তুলনা করেছেন। বিদিশা নগরে যে অন্ধকার, সেটার সঙ্গে তুলনা করা হয়েছে বনলতা সেনের চুলকে। এবং 22 নাম্বার দেখে নাও, কবি বনলতা সেনের মুখকে কিসের সঙ্গে তুলনা করেছেন? শ্রাবস্তীর কারুকার্য। বনলতা সেন কবিতায় লাইন সংখ্যা 18টি। এই দেখছো, এই শর্ট কোশ্চেনগুলো তোমাদের প্রত্যেকটা কবিতা থেকে আসবে, এই জন্য আমি এই প্রত্যেকটা কবিতা থেকে তোমাদের চরণ, স্তবক এবং প্রথম লাইন, শেষ লাইন এগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা কিন্তু প্রথমে ওই ভিডিওটা দেখে নিও। ওই ভিডিওটা দেখে নিলে তোমাদের ওখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন আসবে, ওখান থেকে প্রশ্ন দেবেই। এবং 24 নম্বর দেখে নাও, সমস্ত দিনের শেষে ড্যাশ শব্দের মতো সন্ধ্যা আসে, শিশিরের শব্দের মতন। অর্থাৎ সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন, এই সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। এটা তোমাদের লাইন তুলে প্রশ্ন দিচ্ছি, এই জন্য তোমাদের আমি প্রথমেই বলে দিচ্ছি, তোমরা এই কবিতাটা কয়েকবার ভালো করে রিডিং পড়ে নেবে এবং মুখস্থ করে নিতে পারলে তো ভালোই হয়। সেক্ষেত্রে তোমরা রিডিং পড়ে নিলে তোমাদের অনেক পারবে। এবং 25 নাম্বার দেখো, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। আগের লাইনটা দেখে নাও, দেখছো লাইন তুলে কীরকম প্রশ্ন এসছে। এই জন্যই তোমাদের আমি প্রথমেই বলেছি যে প্রথমে তোমরা কবিতাটা কয়েকবার ভালো করে মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের এই শর্ট কোশ্চেনগুলো প্রায় হয়েই যাবে। তো দেখে নাও, সব পাখি ঘরে আসে, সব নদী ফোরায় এ জীবনের সব লেনদেন। এবং 26 নাম্বার দেখে নাও, যে দুটি সমুদ্রের নাম আছে কবিতায়, সেই দুটি হলো সিঙ্গল সমুদ্র ও মালয় সাগর। এবং 27 নাম্বার, ডানার ড্যাশ গন্ধের মুছে ফেলেছিল, ডানার রোদ্রের গন্ধ মুছে ফেলেছিল। এবং 28 নাম্বার দেখো, পাখি নীরের মতো চোখ কোন অলঙ্কার? উপমা। তেমনই দেখেছি তারে কার কথা বলা হয়েছে? এখানে বনলতা সেনের কথা বলা হয়েছে। পৃথিবীর সব রং নিভে যাওয়ার পর কিসের আয়োজন করা হয়েছে? পাণ্ডুলিপি। পৃথিবীর সব রং নিভে যাওয়ার পরেও পাণ্ডুলিপির করে আয়োজন। তোমরা যারা পড়েছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এগুলো সব লাইন তুলে প্রশ্ন এসছে। বনলতা সেন কবিতায় রচনাকাল 1342 বঙ্গাব্দ। বনলতা সেন কবিতাটি বাংলার কোন মাসে রচনা করা হয়? পৌষ মাসে। চুল তার কবেকার অন্ধকার বিদিশা নেশা কোন অলঙ্কার? অনুপ্রাস অলঙ্কার। বিদিশা কোথায় অবস্থিত? উত্তর ভারতে বিদিশা অবস্থিত। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে উত্তর ভারত। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কি? ঝরা পালক। এই প্রশ্নটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই কবিতা থেকে। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কি? ঝরা পালক। এইটা তোমরা মনে রাখার চেষ্টা করবে। এবং 36 নম্বর দেখুন, জীবনানন্দ দাশের জন্ম কোন মাসে? ফাল্গুন মাসে তার জন্ম হয়েছিল। জীবনানন্দ দাশ কোথায় জন্মগ্রহণ করেন? বরিশাল। জীবনানন্দ দাশের ঝরা পালক কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয়? 1927 সালে। জীবনানন্দ দাশ কোন কলেজে অধ্যাপনা করতেন? সিটি কলেজে। জীবনানন্দ দাশ কবিতা পড়ে কে বলেছিলেন চিত্তরূপ? রবীন্দ্রনাথ বলেছিলেন জীবনানন্দ দাশকে চিত্তরূপ। জীবনানন্দের কবিতা পড়ে
কে বলেছিলেন চিত্তরূপ? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে জীবনানন্দ দাশ চিত্তরূপ। জীবনানন্দ দাশের প্রথম কবিতার নাম কি? নীলিমা। এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। এবং শেষ প্রশ্নে দেখে নাও, জীবনানন্দ দাশের প্রথম কবিতা নীলিমা কোন পত্রিকায় প্রকাশিত হয়? কল্লোর। তো এই জীবনানন্দ দাশ থেকে, এই বনলতা সেন কবিতা থেকে তোমাদের মোট 42টা এমসিকিউ দিয়ে দিলাম। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নিও, কয়েকবার রিডিং পড়ে নেবে এবং খাতায় লিখে নিও, তাহলে তোমাদের কী হবে, মনে রাখতে অনেকটা সহজ হয়ে যাবে। তো চলো, তো আমি দেখো এই তোমাদের শেষে ভিডিওটা দিয়ে দেবো, এর আগের ভিডিওগুলো আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও এবং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য একটু অপেক্ষা করো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো চলো।